শাকিল নামে এক ভদ্রলোক ডাইরেক্ট একটা কমেন্টস করে বললো আমার লাইভের মধ্যে যে মামুন নীলা চৌধুরীকে বলো এই মামলা নিয়ে যেন বাড়াবাড়ি না করেন, যদি বাড়াবাড়ি করেন তাহলে সালমান শাহকে যেভাবে আমরা হত্যা করেছি ওনার ছেলে শাহরনকে আমরা এইভাবে হত্যা করবো। কোর্টে আমরা দেখেছি যে সালমান শাহর যিনি মামা কুমকুম মামা উনি একটা স্ক্রিনশট দেখাচ্ছিলেন যে শাহরানকেও হুমকি দেওয়া হয়েছে। এটা কি আপনার লাইভের যে স্ক্রিনশট? এটা জি, আমার লাইভে যে স্ক্রিনশটটা ছিল এটাই ছিল এই মামা যেটা দেখাইলেন। আচ্ছা আচ্ছা, আমরা কোর্ট থেকে বের হয়ে সালমান ভক্তদের সাথে আমাদের আজকের দিনের যে কার্যক্রমগুলো ছিল এগুলো নিয়ে আমি আর আমার পাশে ছিল আমাদের আর কি সালমান ভক্ত সিজান ভাই, আমরা দুজন রিক্সাতে যাচ্ছিলাম আর লাইভটা করতেছিলাম। তো আমি মোটামুটি আমার বাসার সামনে নেমে আমি সিজান ভাইকে বিদে দিয়ে লাইভ করা অবস্থায় আমি বাসায় ঢুকি। তো এত পরিমাণ মানুষ আমার লাইভে যুক্ত ছিল, জানতে চেয়ে একের পর এক প্রশ্ন করতেছিল। তো আমি চিন্তা করলাম বাসায় থেকেই আমি লাইভটা একটু কন্টিনিউ করতে গিয়ে আমার লাইভ যখন মনে হয় 35 মিনিট কি 40 মিনিট হবে মেবি, ঠিক ওই টাইমেই শাকিল নামে এক ভদ্রলোক, বলাটা তারে মানায় না, বেয়াদব, ডাইরেক্ট একটা কমেন্টস করে বললো আমার লাইভের মধ্যে যে মামুন নীলা চৌধুরীকে বলো এই মামলা নিয়ে যেন বাড়াবাড়ি না করেন, যদি বাড়াবাড়ি করেন তাহলে সালমান শাহকে যেভাবে আমরা হত্যা করেছি ওনার ছেলে শাহরনকে আমরা এইভাবে করবো। আমরা তো লাইভে যারা ছিলাম প্রায় 40-50 জন উপরে ছিল কন্টিনিউ আমার লাইভে যুক্ত, সবাই তো হতভম্ব হয়ে গেল যে এটা কি করে সম্ভব। তাহলে এই যে একটা আসামি পক্ষের কেউ না কেউ অবশ্যই, তাহলে প্রকাশ্যে লাইভে গিয়ে সেটা আমি লাইভ করতেছি ওই মুহূর্তে যদি কেউ এই কমেন্টসটা করেন তাহলে তার সাহসটা কত। আসামি পক্ষের লোক ছাড়া তো এই সাহস হইতে পারে না যে 30 বছর পর্যন্ত যেহেতু আসামি পক্ষে বা আসামিরা দিব্যি এই বাংলার মাটিতে ঘুরে বেড়াচ্ছে, আলো বাতাস নিয়ে যাচ্ছে, ওদের একটা সাহস অনেক, ওভার কনফিডেন্স। কারণ এই দেশের সরকারগুলোরে ওরা কিভাবে এদেশের প্রশাসনকে কিভাবে যে ওরা জিম্মি করে রাখছে সেটা বোঝার মতো তো আমাদের বাকি থাকে না। অবশ্যই তারা ক্ষমতায় না হয় টাকায় কোথাও না কোথাও একটা অবস্থান তো ছিল আসামিদের, যার জন্য ওই কনফিডেন্স ছিল যে আসলে এই মামলাতেও কিছু হবে না। যদি তৎকালীন সময় আপনার যেহেতু জার্নালিস্ট জানার কথা যে আসামি যে বর্তমান যেই রাজসাক্ষী হয়ে যেই মামলাটা হলো, মামলা হলো রিজভী আহমেদ, এই রিজভী আহমেদের বক্তব্য কিন্তু রিজভী আহমেদ কিন্তু তৎকালীন সময় ক্যান্টনমেন্টের ওখানে যে বাসা ছিল, যে কলাবাগানের যে বাসা, এটা মানে ক্যান্টনমেন্ট থানা আন্ডারে, নীলা চৌধুরী বাবা কমরুদ্দিন সাহেব যে বাসায় থাকতেন তৎকালীন সময়, ধানমন্ডির বাসায়, তখন কিন্তু আপনার এই ক্যান্টনমেন্ট থানার যে মামলাটা হয় এটা কিন্তু শাহরান ভাইকে অপহরণের মামলা ছিল এই রিজভির বিরুদ্ধে। সেই অপহরণের মামলা তাকে যখন অ্যারেস্ট করা হয় তখনই কোর্টে এসে সে এই জবানবন্দিগুলা দেয় 164 বা যেই প্রক্রিয়াধীন ছিল থানায় কোর্টে যেভাবে নেওয়ার দরকার এই জবানবন্দিগুলো, তখনই সে স্বীকার করছিল যে আমি ডন, আজিজ মোহাম্মদ ভাই, ফারুক, ডেভিড, সামিরার মা, আরো কয়েকজন, নামটা আমার তাৎক্ষণিক মনে নাই, আমরা সালমান ভাইকে এইভাবেই তাকে করি। এবং ওই জবানবন্দিতে ছিল যে লাস্ট যে ইনজেকশনটা পুশ করে সেই ইনজেকশনটা সামিরা নিজে পুশ করেন সালমান ভাইয়ের শরীরে। তাহলে এই যে আদালতের পর্যবেক্ষণ এবং রিজভির সেই বক্তব্যগুলো দিলেন, তার মানে তখনও শাহরান ভাইকে ওরা মেরে সেই পরিবারটাকে নিঃশেষ করতে চাইছিলেন। ঠিক 30 বছর পর এসেও সেম ঘটনাটাই ওনারা ঘটাইতে চাইতেছেন। এই হুমকির মধ্যে তো এটাই প্রমাণ হয় যে সালমানকে যেভাবে হত্যা করেছি ঠিক এইভাবেই আমরা শাহরানকে করতে চাই। তা আমরা এই উদ্দেশ্য সবগুলা 4-5টা দাবি নিয়েই আগামী পরশুদিন 15 আগস্ট যে মানববন্ধনটা, যেন সালমান পরিবার অবশ্যই নিরাপত্তাহীনতায় আছেন, তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয়, এবং সালমান ভক্তরাও, যেহেতু সালমান পরিবারের উপরে যদি কোনো আক্রমণ হয় তাহলে সালমান ভক্তদের উপরে হবে, ভক্তরাও যেন সেই নিরাপত্তায় আওতাধীন থাকেন। এই জন্য আমাদের আসলে মানববন্ধনটা, যে আসামি আরিফুল হক ডন এবং শাহরান ভাইকে যে হুমকি দিলেন ওই শাকিল কিবরিয়া নামে যে আইডি থেকে হুমকিটা দিলেন এবং সালমান শাহকে করছেন স্বীকারোক্তি দিলেন, সেই কমেন্টসে আছে, তাহলে তাকে খুঁজে বের করে আইনের আওতায় এনে তাহলে গোপন রহস্য সব বের হয়ে যাবে।